এই মহিলা কি হয় আপনার কি হয়? মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন এই বাজেট নিয়ে, সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী শোয়া ধরা পড়লেন মুদা বিয়ের নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, জাতীয় সংসদ অধিবেশনে বিএনপি ও জামায়াতের ভেতরে আবারও মামুনুল হকের 501 নম্বর রুম সোনারগাঁও হোটেলকে কেন্দ্র করে সেই জান্নাতারা ঝর্ণাকে নিয়েই নতুন ইস্যু তৈরি হয়েছে। যে ইস্যুটা বিএনপি এমপির মুখ থেকে উপস্থাপন হওয়ার পর থেকেই সংসদ ভবনে ব্যাপক উত্তেজনা ও পুরো দেশ আলোচিত ও সমালোচিত হচ্ছে। দর্শক, এই মুহূর্তে সংসদে মামুনুল হকের খারাপ দিক নিয়ে আলোচনা করায় ফুসে উঠেছেন তিনি। সরাসরি এবার কি বললেন মামুনুল হক, 501 নম্বর রুমের ব্যাখ্যা কি দিলেন তিনি, বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আপনারা বিগত দিনে শুনেছেন মুদা বিয়ার কথা শুনেনি? মুদা বিয়া কি জিনিসটি স্পিকার আপনার কাছে আমি একটু জানতে চাই। মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন এই বাজেট নিয়ে, সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী শোয়া ধরা পড়লেন মুদা বিয়ের নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। অপ্রাসঙ্গিক কোনো বিষয় বক্তব্যে না নাই ভালো। একজন রাজনৈতিক নেতার পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন। সাধারণত নিয়ম হলো যে যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নাই তার সম্বন্ধে অভিযোগ তোলা সংসদে সমীচীন নয়। 2 নম্বর, আপনারা মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এক্সপার্ট মনে হয় এসবের ব্যাপারে? মুতা বিয়ে হলো সম্ভবত কেউ যদি বিদেশে যায়, বিদেশে অবস্থানকালে হয়তো টেম্পোরারিলি 1 মাসের জন্য বিদেশে গেল, আগের কালে নিয়ম ছিল 1 মাসের জন্য তিনি একটা সোকল্ড বিয়ে করতে পারতেন বা একজন পার্টনার খুঁজে নিতে পারতেন, এটাই আমার ধারণা। তবে এগুলো নিয়ে সংসদে আলাপ আলোচনা না হয় ভালো। প্রাসঙ্গিক কোনো কিছু অনুগ্রহ করে এখানে তুলবেন না, এর কোনো দরকার নাই। মাননীয় উপনেতা, আপনি কি বলতে চান? আমি তো কি মুতা বিয়েতে এক্সপার্ট নাকি আপনি? মুতা বিয়েতে আমি এক্সপার্ট না, তবে কনসেপ্টের ব্যাপারে আমি জানি। প্রথম কথা হচ্ছে, মাননীয় স্পিকার আপনি খুব রাইটলি বলেছেন, যিনি এখানে উপস্থিত নাই তার ব্যাপারে এ ধরনের আলোচনা তো এখানে হওয়ার সমীচীন না। আমি আশা করি আর মামুনুল হক সাহেবের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা একেবারেই ভুল তথ্য। উনি কোনো মুতা বিবাহ করেন নাই, গাজীপুরের কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটে নাই। যেটা হ্যারেস করা হয়েছিল নারায়ণগঞ্জ, ওনাকে উনি বিয়ে করেছিলেন এবং এটা এখন এস্টাবলিশ আছে। বিয়ে করার তো জায়েজ আমির জামা মাননীয় স্পিকার। তা আমি চাইবো যে এটা আপনি এক্সপান্ড করবেন। পার্লামেন্টের রেকর্ডে এই ধরনের ভুল তথ্য এবং ভুল বক্তব্য থাকা উচিত হবে না। ধন্যবাদ। তারেক রহমানকে অনুরোধ করব, আপনার বাপ কখনো মুজিববাদী লোক ছিল না, আপনার মা কখনো মুজিববাদী লোক ছিল না, কিন্তু আপনি নব্য করে মুজিববাদের পাহারা হয়েছেন। এই মুজিববাদের পাহারাদার হয়ে যদি বাংলাদেশের জনগণের সামনে আপনি দাঁড়ান, আমরা যারা মুজিববাদের দোষর তাদের সাথে 1 সেকেন্ডের জন্য তাদের প্রতি আমরা আঘাতে পরোয়া করব না ইনশাআল্লাহ। আমরা বিএনপি ভাইদেরকে বলবো, বাংলাদেশে 2টা পক্ষ, একটা হলো বাংলা পক্ষ আর একটা হলো ভারত পক্ষ। আপনারা যদি ভারত পক্ষে গিয়ে থাকেন, বাংলা পক্ষের সাথে আপনাদের কঠিন লড়াই হবে, এবং এই লড়াই যদি আপনাদের আবারই পতন হয় তাহলে সেই পতনে আমাদের কোনো কিছু করার থাকবে না, কারণ আপনার পতন আপনি নিশ্চিত করছেন। এখন ওরা আমাদেরকে বারবার বলে যে ছোট ছোট পোলাপাইন তাদেরকে নাকি ধমক দিয়ে কথা বলে, এই ধরনের অভ্যাস শেখ হাসিনার ছিল। আপনারা দেখেছেন পার্লামেন্টে দেশের অন্যতম প্রথিতযশা আলেম আল্লামা মামুনুল হককে নিয়ে যেই ধরনের আওয়ামী লীগ কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল, তেমনি ভাবে বিএনপি সরকার আওয়ামী লীগের পথ ধরে একই কুরুচিপূর্ণ মন্তব্যের তারা আশ্রয় নিয়েছে, এবং সাথে সাথে তারা যে বিষয়টা জঘন্য কর্মকাণ্ড তারা করলো, তারা দেখলো বাংলাদেশে যতদিন আলেম ওলামা থাকবে, বাংলাদেশে যতদিন ইসলামের পক্ষের লোক থাকবে, বাংলাদেশে যতদিন নীতি নৈতিকতার লোক থাকবে,
ততদিন তাদের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, ভারত নীতির তারা বিরোধিতা করতে যাবে। এই জন্য তারা বাংলাদেশের বাংলা পক্ষের শক্তিতে নিবৃত্ত করার জন্য ক্যারেক্টারের আশ্রয় নিয়েছে। যেই পথে তারা আশ্রয় নিয়েছে এই পথটা ছিল শেখ হাসিনার। এই জন্য আমি তারেক রহমানকে অনুরোধ করব, আপনার বাপ কখনো মুজিববাদী লোক ছিল না, আপনার মা কখনো মুজিববাদী লোক ছিল না, কিন্তু আপনি নব্য করে মুজিববাদের পাহারা হয়েছেন। এই মুজিববাদের পাহারাদার হয়ে যদি বাংলাদেশের জনগণের সামনে আপনি দাঁড়ান, আমরা যারা মুজিববাদের দোষর তাদের সাথে এক সেকেন্ডের জন্য তাদের প্রতি আমরা আঘাতে পরোয়া করব না ইনশাআল্লাহ। প্রিয় সালাউদ্দিন ভাই, আপনি আজকে বললেন আওয়ামী লীগ নাকি একটা মাফিয়া গোষ্ঠী। আপনার ঘরে যে আসালামের মতন একটা মাফিয়া গোষ্ঠী লুকিয়ে রেখে আওয়ামী লীগকে মাফিয়া গোষ্ঠী বলেন, আপনার ঘরে আসালামকে লুকিয়ে রেখে আপনি বেনজিরকে ধরতে যান। এই ধরনের ভণ্ডামি জাতির সামনে প্রকাশিত হয়ে পড়েছে এবং আপনি সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের জনগণকে বোকা বানানোর যে প্রচেষ্টা নিয়েছিলেন সেটা আমরা হাতে কলমে দেখিয়েছি যে আপনি আবু জাহেলের মতন সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের মুক্তিকামী জনতার যে ঐতিহাসিক লড়াই, সেই লড়াইকে আপনি অস্বীকার করেছেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাংলাদেশের সামনে, জনগণের সামনে যে বাজেট দিয়েছিলেন সেই বাজেটের মধ্যে আমার খেটে খাওয়া শ্রমিকের কোনো অধিকার আমি বুঝে পাইনি। আমার তরুণ শ্রমিক যারা রয়েছে তাদের কোনো কর্মসংস্থানের আমরা কোনো সুযোগ পাইনি। আপনারা যে বাজেট দিয়েছেন সেই বাজেটের মধ্যে আমাদের নারীদের জন্য কোনো আমরা অধিকার পাইনি। আমরা বাজেট সম্পর্কে স্পষ্ট করেছি এটা দুর্নীতি এবং লুটপাটের একটা বৈধতা উৎপাদনকারী বাজেট, যেই বাজেটকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। এবং এই বাজেট নতুন করে টাকা কামানোর ধান্দা, যেই গ্যাং ছিল সেই হাওয়া ভবনে, সেই গ্যাং তারা লন্ডনে আশ্রয় গিয়েছে, সেই গ্যাং এখন বাংলাদেশের মানুষের মধ্যে ইন্ডিয়ার সহযোগিতায় এবং আমাদের কতিপয় বিভ্রান্ত সেনাবাহিনীর যুবকদের সহযোগিতায় বাংলাদেশের মানুষের উপরে তারা চাপিয়ে দিয়েছে। আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আপনারা যদি এই পথে টিপ টিপ করে পা বাড়াতে থাকেন তাহলে আমরাও আপনাদের কিভাবে চাবিকাঠি নাড়া দিতে হয় এটা আমরা ভালো করে আপনাদের চোখের সামনে আঙ্গুল দেখিয়ে দিয়েছি। এই যে তারেক রহমানের একটা বন্ধু আছে, মীর শাহ আলম নাকি যেন কি নাম, সে আমাদেরকে সংসদে দাঁড়িয়ে বলেছিল, কোথায় ছিলা তোমরা? আমি বাবু তোমাকে প্রশ্ন করতে চাচ্ছি যে বাবু তুমি গত 17 বছর কোথায় ছিলা? তুমি শিবগুজ মডেলকে গোপালগুল মডেলে ট্রান্সফার করেছ। এই ধরনের উচ্ছৃঙ্খল যুবক যারা হাওয়া ভবনের বর্তমান সরকারে অংশগ্রহণ করেছে, এই উচ্ছৃঙ্খল যুবকদের থেকে বাংলাদেশ রক্ষা করতে হবে। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। জান্নাতারা, ঝর্ণা ও মামুনুল হক ইস্যুটা আসলে ফ্যাসিস্ট শেখ হাসিনার এক ষড়যন্ত্রের অংশ বিশেষ। সেই অংশ বিশেষকে কেন্দ্র করেই কেন বিএনপির এমপি মন্ত্রীরা সংসদের মতো জায়গায় মামুনুল হককে আবারও খোঁচা দিয়েছে? আবারও কি ফ্যাসিস্ট নতুন রূপে সংসদে ফিরে এসেছে? বিস্তারিত আরো জানবো রিপোর্টে। নারায়ণগঞ্জ রয়্যাল রিসোর্টে যাওয়াটা স্বাভাবিক বিষয় ছিল। আমি কোনো আনসিকিউরড প্লেসে ছিলাম না। আচ্ছা, আপনি একটা উত্তপ্ত সময়ে মুজিবের ভাস্কর্য বিরোধী আন্দোলনের যে একটা উত্তপ্ত সময় আপনি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছিলেন, আপনি আপনার স্ত্রীকে সাথে নিয়ে সেখানে গিয়েছিলেন। অনেকেই বলে যে আপনার সমালোচনা যারা করতে পছন্দ করে তারা বলে যে এরকম একটা সময়ে আপনার ওরকম একটা বেড়াতে গিয়ে আপনি সরকারের হাতে আপনার একটা টুলস তুলে দিয়েছেন আপনাকে কবজা করার। তা আপনি এই বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করেন? ওটা কি ভুল ছিল নাকি আপনার সঠিকই ছিল? সেটা হলো প্রথম বিষয়। দেখেন, যখন একটা রাষ্ট্র কোনো একজন ব্যক্তিকে ঘায়েল করতে চায়, একটা রাষ্ট্র তার রাষ্ট্রের সকল যন্ত্রগুলোকে নিয়ে, সকল শক্তি নিয়ে এবং এই রাষ্ট্রের সকল গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে, আমি একেবারে নেমলি বলবো তৎকালীন সময়ে ডিজিএফআই, এনএসআই এবং ফুল ফেজের যে পুলিশ প্রশাসন সব মিলে এবং সেই সাথে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন ঘাদানিক সহ তারা এইভাবে একটা প্রিপ্ল্যান আমার উপরে হামলা করেছিল। সেখানে আমার নারায়ণগঞ্জ রয়্যাল রিসোর্টে যাওয়াটা এটা কতটা স্বাভাবিক বিষয় ছিল। দেখেন, ঘটনা হলো 26শে মার্চ। জি। 26শে মার্চ হলো বাইতুল মোকাররমে আমাদের প্রোগ্রাম ছিল। জি। বা 26শে মার্চ হাটহাজারীতে হত্যাকাণ্ড সংঘটিত হয়। জি। তার প্রতিবাদে 28শে মার্চ আমরা হরতাল ঘোষণা করি। 28শে মার্চ আরো কিছু হত্যাকাণ্ড সংঘটিত হয়। 28শে মার্চ থেকে 28শে মার্চ, 29, 30, তারপরে 31শে মার্চ, তারপরে 1 এপ্রিল, 2রা এপ্রিল, তাহলে
28, 29, 30, 31, 1, 2, 3 এক সপ্তাহ পর ঘটনা। এবং ততদিনে যারা যারা শাহাদাত বরণ করেছে প্রায় ম্যাক্সিমাম শহীদ পরিবারদেরকে এনে আমি নিজে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে সহযোগিতা করেছি, আহতদেরকে আমরা হাসপাতালে ট্রিটমেন্ট দিচ্ছি। এই কাজগুলো এক সপ্তাহ ধরেই চলছিল। জি। এবং 3রা এপ্রিলও আমার একটা প্রোগ্রাম ছিল ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার, সেখানে যেহেতু সবচেয়ে বেশি শহীদ হয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমার যাওয়ার উপর বিধিনিষেধ আরোপ করা হয় যে আমি যেন ব্রাহ্মণবাড়িয়ায় না যাই। কাজে তাদের নিষেধাজ্ঞার মুখে আমি ব্রাহ্মণবাড়িয়া যেতে পারিনি। সেই আমি তো কার্যক্রমের মধ্যেই ছিলাম এবং এই ঘটনাটা মানে হরতালের এবং হত্যাকাণ্ডের এক সপ্তাহ পরের ঘটনা। তো এক সপ্তাহ পরে আমি আমার ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনে আমি কোনো আনসিকিউরড প্লেসে ছিলাম না। সেখানে আমি যেখানে গিয়েছিলাম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।